হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম গুরুজি ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি। আপনাদের ভালোবাসায় আরেকটি নতুন আমাদের অধ্যায় শুরু করছি, সেটি হলো ভূগোলেতে গোল। সমস্ত চ্যাপ্টারই আমরা করাচ্ছি, সমস্ত ক্লাসই আমরা করাচ্ছি। যেমন হিস্ট্রি, তারপরে আমাদের ইতিহাসে পাতিহাস, তারপরে বিজ্ঞানে অজ্ঞান, তারপরে অঙ্কে অঙ্ক ক্লাস, তারপরে আমাদের চলছে হচ্ছে ইংলিশ ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস, তারপরে ইন্ডিয়ান পলিটি। এইবার আমরা ভূগোল ধরেছি, ঠিক আছে? তো ভূগোলের পার্টটা আমরা পার্ট করে করব। ১ম দিকে আমরা কিছু কোয়েশ্চেন দেখব টপিক ওয়াইজ, তারপরে আমরা চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন করাবো, ঠিক আছে? তো এটা আমরা আমাদের ভূগোলের পার্ট। এরপরে আমরা যদি সুযোগ পাই তাহলে আমরা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমির উপরেও ক্লাস করাবো, যেটা যেকোনো চাকরি পরীক্ষার জন্য খুবই ইম্পোর্টেন্ট, ঠিক আছে? তো চলো দেরি না করে শুরু করি আমাদের আজকের ক্লাস। আমাদের যে এই ভূগোলের ক্লাসটি আছে, এই ক্লাসটি কেন্দ্র সরকার, রাজ্য সরকারের যেকোনো চাকরি পরীক্ষার জন্য মোস্ট ইম্পোর্টেন্ট। আর বিষয়টি হলো এই যে ইম্পোর্টেন্ট ক্লাস আমি করাচ্ছি, এই ইম্পোর্টেন্ট ক্লাসের যে পিডিএফ গুলো, এটা এখন না, কিন্তু হয়তোবা একটা লেভেল কমপ্লিট হলো, হয়তো 1000 টা কমপ্লিট হলো, তারপর পিডিএফ দিয়ে দিলাম। এরকম একটি ব্যবস্থা আমি করব। তবে এখন যে ক্লাসগুলো করাবো, সেই ক্লাসগুলোই আপনি ফুল স্ক্রিন মোডে স্ক্রিনশট করে রাখবেন। স্ক্রিনশট করে মোবাইলে থাকলে মোবাইল থেকে পড়াশোনা করবেন, ঠিক আছে? তাছাড়া নোট ডাউন করে রাখতে পারেন, নোট ডাউন করে রাখলেও ভালো হবে। তো চলো লেটস গো, আমাদের ক্লাসে আমরা প্রবেশ করব। আমাদের আজকের যে গুরুত্বপূর্ণ পার্ট, আজকের গুরুত্বপূর্ণ পার্টে আমরা জিওগ্রাফি পর্ব 1 বা পার্ট 1 বাই এক্সাম গুরুজি একাডেমি ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি। আন একাডেমির সাথে অনেকদিন ধরেই আছি, এখন পার্টনারশিপে রয়েছি। তো অবশ্যই তোমরা যদি WBCS এর জন্য প্রিপারেশন নাও, আমি ১ম এ বলে রাখি একটু করে যে আন একাডেমি হচ্ছে বেস্ট প্ল্যাটফর্ম। আবার অনেকে জিজ্ঞেস করছিলে যে ক্লার্কশিপের জন্য ডেসক্রিপটিভ ক্লাস করব। তো ক্লার্কশিপের জন্য ডেসক্রিপটিভ ক্লাস টোটালি কিন্তু আন একাডেমিতে করানো হচ্ছে। ক্লার্কশিপ বলো আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আ সিভিল সার্ভিস বলো, দুটোরই ডেসক্রিপটিভ ক্লাস কিন্তু আন একাডেমিতে করানো হচ্ছে। তো তোমরা সেখানে ফলো করতে পারো, জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে? তো চলো আমাদের আজকের ভিডিওর আমাদের ১ম ক্লাস আমরা শুরু করি। সেটা হচ্ছে ভারতের মোট বিদ্যুৎ উৎপাদনের বেশিরভাগ বিদ্যুৎ দেশের কোন বিদ্যুৎ কেন্দ্র সমূহ থেকে উৎপাদিত হয়? আমাদের ১ম কোয়েশ্চেন গুলো একটু সহজ মনে হতে পারে। আস্তে আস্তে আমরা টাফ কোয়েশ্চেনের দিকে যাব। সেটি হলো তাপবিদ্যুৎ কেন্দ্র। তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে আমাদের সবথেকে বেশি বিদ্যুৎ উৎপন্ন হয়, ঠিক আছে? চলো পরবর্তী কোয়েশ্চেন। জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা বা এনটিপিসি, ঠিক আছে? এনটিপিসি বলতে রেলের এনটিপিসি না কিন্তু। এটা জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা বা এনটিপিসি কত সালে গঠিত হয়েছিল? সেটি হলো ১৯৭৫ সালে গঠিত হয়েছিল, ঠিক আছে? চলো, ইলেকট্রনিক শিল্পে ভারতের কোন অঞ্চল প্রথম স্থান অধিকার করে? ইলেকট্রনিক শিল্পে ভারতের দাক্ষিণাত্যে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল প্রথম স্থান অধিকার করে। ইলেকট্রনিক শিল্প বলতে দাক্ষিণাত্যে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল বলতে ব্যাঙ্গালোরের আশেপাশেটাই ওই জায়গাটা, ঠিক আছে? দাক্ষিণাত্যে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। চলো পরবর্তী কোশ্চেন। ভারতের প্রথম লৌহ কারখানাটি কত সালে এবং কোথায় স্থাপিত হয়েছিল? ১৮৩০ সালে তামিলনাড়ুর পোর্টো নোভোতে, ঠিক আছে? ১৮৩০ সালে তামিলনাড়ুর পোর্টো নোভোতে গঠিত হয়েছিল ভারতের প্রথম লৌহ কারখানাটি এবং স্থাপিত হয়েছিল ১৮৩০ সালে, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন। বিশাখাপত্তনম ইস্পাত কারখানাটি কোন দেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় গড়ে ওঠে? বিশাখাপত্তনমে যে ইস্পাত কারখানাটি ছিল, সেটি হলো পূর্বতন সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া, যেটি বলুন না কেন, তাদের আর্থিক সহযোগিতা এবং কারিগরি সহযোগিতায় এটি গড়ে উঠেছিল, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন। ভারতের সর্বশ্রেষ্ঠ বেসরকারি লৌহ ইস্পাত কারখানা কোনটি? ভারতের সর্বশ্রেষ্ঠ বেসরকারি লৌহ ইস্পাত কারখানা হচ্ছে টিসকো, জামশেদপুরে। অ্যাকচুয়ালি টিসকোর পাওয়ার আমাদের ওখানে ছিল। আমি যখন জামশেদপুরে ছিলাম, টাটানগরের পাশে আদিত্যপুরে, আমি যখন রেলের গ্রুপ ডি তে সার্ভিস করতাম, তখন টিসকোর ইলেকট্রিসিটি ওখানে আসতো এবং সারাক্ষণ থাকতো, এবং ইলেকট্রিসিটি যে দামটা ছিল সেটিও খুব কম ছিল। তো টিসকো হচ্ছে, এটা দিয়ে মনে রাখতে হবে যে টিসকো হচ্ছে টাটার, ঠিক আছে? তো এটি হলো লৌহ ইস্পাত কারখানা জামশেদপুরে। চলো পরবর্তী কোশ্চেন। রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে ওঠে? এটি হলো পশ্চিম জার্মানির সহযোগিতায় গড়ে ওঠে রাউরকেল্লা ইস্পাত কারখানাটি, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন। ভিলাই লৌহ ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে? সেটি হলো পূর্বতন সোভিয়েত ইউনিয়ন। পূর্বতন সোভিয়েত ইউনিয়নের যে সহযোগিতায় কিন্তু গড়ে উঠেছে। পরবর্তী কোশ্চেন। ভারতের রেল ইঞ্জিন তৈরি করে কোন সংস্থা? পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস ভারতের রেল ইঞ্জিন তৈরি করে, ঠিক আছে? এটি হলো এই সংস্থা। চলো পরবর্তী কোশ্চেন। ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত? ভারতের ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস হচ্ছে উত্তরপ্রদেশের বারাণসীতে। রেল ইঞ্জিন তৈরি কারখানা হচ্ছে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, এবং ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস হচ্ছে উত্তরপ্রদেশের বারাণসীতে। তারপরে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত? এটি হলো পেরাম্বুরে অবস্থিত ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, ঠিক আছে?
তারপরে পশ্চিমবঙ্গের যেসব অ্যান্ড কোং নামের সরকারি সংস্থাটি কি তৈরি করে? যেসব অ্যান্ড কোং সরকারি সংস্থাটি মালগাড়ি ও যাত্রীবাহী গাড়ি তৈরি করে, মালগাড়ি ও যাত্রীবাহী গাড়ি তৈরি করে। ঠিক আছে? ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানাটি কোনটি? ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা হচ্ছে বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপইয়ার্ড। হিন্দুস্তান শিপইয়ার্ড এগুলো কিন্তু জেনে রাখা প্রয়োজন। ঠিক আছে? এগুলো যেকোনো চাকরি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে? WBCS বলো, NTPC বলো, যেকোনো চাকরি পরীক্ষার জন্য, ওয়েস্ট বেঙ্গল পুলিশের যেকোনো চাকরি পরীক্ষা কিংবা ওয়েস্ট বেঙ্গল PSC যেকোনো চাকরি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম সুতা কলটি কোথায় স্থাপিত হয়? সেটি হলো ঘুষুরিতে। ভারতের প্রথম সুতা কলটি স্থাপিত হয় হচ্ছে ঘুষুরিতে। পরবর্তী কোশ্চেন, কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়, আমরা সবাই জানি। তারপরে ভারতের সর্বাধিক কাপড় কল কোন রাজ্যে অবস্থিত? সেটি হলো গুজরাটে। সর্বাধিক কাপড় কল অবস্থিত হচ্ছে গুজরাটে। ভারতের প্রথম পাট কলটি কোথায় স্থাপিত হয়েছিল? সেটি হলো পশ্চিমবঙ্গের রিষড়ায়। পশ্চিমবঙ্গের রিষড়ায় পাট কল স্থাপিত হয়েছিল সর্বপ্রথম ভারতবর্ষে। পরবর্তী কোশ্চেন, প্রথম শ্রেণীর শহর বলা হয় কোন শহরকে? তার জনসংখ্যা কত? প্রথম শ্রেণীর শহর বলা হয় যার 1 লক্ষের বেশি জনসংখ্যা আছে তাদেরকে টায়ার 1 সিটি বলে। ঠিক আছে? মানে প্রথম শ্রেণীর শহর বা টায়ার 1 সিটি বলে। ঠিক আছে? প্রথম শ্রেণীর শহর। পরবর্তী কোশ্চেন, মহানগর বলা হয় সেই শহরকে যার জনসংখ্যা কত? 10 লক্ষের বেশি। যেমন কলকাতা 10 লক্ষের বেশি, তাকে মহানগর বলা হয়। ঠিক আছে? পরবর্তী কোশ্চেন, ভারতের বৃহত্তম বন্দরটি কোনটি? ভারতের বৃহত্তম বন্দর হচ্ছে বিমানবন্দর কোনটি? সেটি হলো ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর বা দিল্লি যে এয়ারপোর্ট ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। ঠিক আছে? ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? আমরা সবাই জানি মুম্বাইকে। এগুলো খুবই সহজ কোশ্চেন। ভারতের মূলধনের রাজধানী বলা হয় কোন শহরকে? সেটি হলো মুম্বাইকেই বলা হয় ভারতের মূলধনের রাজধানী। পরবর্তী কোশ্চেন, ভারতের অধিকাংশ হিন্দি চলচ্চিত্র নির্মিত হয় কোথায়? সেটাও জানি সবাই আমরা, মুম্বাইয়ে। তারপরে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কত সালে স্থানান্তরিত করা হয়েছিল? এটি হিস্ট্রি কোশ্চেন। এটি হলো 1911 সালে। এটি জিওগ্রাফিরও কোশ্চেন, কারণ একটা স্থান পরিবর্তন হচ্ছে জিওগ্রাফির কোশ্চেন। ঠিক আছে? 1911 সালে কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে? তারপরে ওয়েলিংটন বিমান ঘাঁটি কোথায় অবস্থিত? ওয়েলিংটন বিমান ঘাঁটি অবস্থিত হচ্ছে ব্যাঙ্গালোরে। ঠিক আছে? ভারতের পঞ্চম বৃহত্তম মহানগর কোনটি? ভারতের পঞ্চম বৃহত্তম মহানগর হচ্ছে ব্যাঙ্গালোর। পঞ্চম বৃহত্তম মহানগর হচ্ছে ব্যাঙ্গালোর। মুম্বাই, দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালোর। ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন, সালার জং জাদুঘর কোথায় অবস্থিত? সালার জং জাদুঘর কোথায় অবস্থিত? সেটি হলো হায়দ্রাবাদে সালার জং জাদুঘর অবস্থিত। তারপর হায়দ্রাবাদের যমজ শহর কোনটি? আমরা সবাই জানি সেকেন্দ্রাবাদ। এটি কিন্তু বারবার করে পরীক্ষা এসে রেলের গ্রুপ ডিতে। ঠিক আছে? পরবর্তী কোশ্চেন, হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটি হলো মুসি নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ শহরটি। তারপরে কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয়? কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয়? সেটি হলো ব্যাঙ্গালোরকে, দা সায়েন্স সিটি অফ ইন্ডিয়া। ঠিক আছে? ব্যাঙ্গালোরকে। তারপরে ন্যাশনাল অ্যারোনটিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত? ন্যাশনাল অ্যারোনটিক্যাল ল্যাবরেটরি অবস্থিত হচ্ছে ব্যাঙ্গালোরে। এটিও জেনে রাখা দরকার। তারপরে আহমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? আহমেদাবাদ শহরটি সবরমতী নদীর তীরে অবস্থিত। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়, সবরমতী নদীর তীরে অবস্থিত, বারবার করে পরীক্ষায় আসে। ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন, উত্তরপ্রদেশের সর্বপ্রধান শিল্পকেন্দ্র কোনটি? সেটি হলো কানপুর। উত্তরপ্রদেশের সর্বপ্রধান শিল্পকেন্দ্র হচ্ছে কানপুর। লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সেটি হচ্ছে গোমতী নদীর তীরে লখনৌ শহরটি অবস্থিত। কোন নদীর তীরে কোন শহর অবস্থিত? এটি কিন্তু বারবার ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষাতে আসে, সর্বভারতীয় এক্সামে এবং রাজ্য সরকারের যে কোনো পরীক্ষাতে কিন্তু আসে। পরবর্তী কোশ্চেন, কোন শহরকে গোলাপী শহর বলা হয়? আমরা সবাই জানি জয়পুরকে গোলাপী শহর বলা হয়। ইচ্ছা আছে যাওয়ার জয়পুরে, তবে এখন না। তবে ভারতের দ্বিতীয় বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রটি কোথায় অবস্থিত? এটি হলো কোচিনে। ভারতের দ্বিতীয় বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রটি হচ্ছে কোচিনে অবস্থিত। পরবর্তী কোশ্চেন, কেন্দ্রীয় মৎস্য শিকার কেন্দ্র ও মৎস্য গবেষণাগারটি ভারতের কোন শহরে অবস্থিত? সেটি হলো কোচিনে। ভারতের কেন্দ্রীয় মৎস্য শিকার কেন্দ্র ও মৎস্য গবেষণাগার কোচিনে অবস্থিত। ঠিক আছে? বরোদা শহরের নতুন নাম কি? সেটি হচ্ছে বদোদরা। বরোদা শহরের নতুন নাম হচ্ছে বদোদরা শহর। ঠিক আছে? তারপরে দক্ষিণ ভারতের শ্রেষ্ঠতম মন্দির মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত? সেটি হচ্ছে মাদুরাইতে। মাদুরাইতে দক্ষিণ ভারতের এবং ভারতের শ্রেষ্ঠতম মন্দির হচ্ছে মীনাক্ষী দেবীর মন্দির অবস্থিত। তারপরে কোশ্চেন, কোন শহরকে দাক্ষিণাত্যের কাশী বলা হয়? সেটি হলো মাদুরাইকে দাক্ষিণাত্যের কাশী বলা হয়। কাশী বিশ্বনাথ মন্দির কোথায় অবস্থিত? সেটি হচ্ছে বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দির অবস্থিত।
পরবর্তী কোশ্চেন, হিন্দুস্তান শিপইয়ার্ড কোথায় অবস্থিত? সেটি হলো বিশাখাপত্তনমে। আমরা প্রথমেই দেখেছিলাম হিন্দুস্তান শিপইয়ার্ড বিশাখাপত্তনম। তারপরে হুগলি নদীর তীরবর্তী কলকাতা বন্দর কোন ধরনের বন্দর? সেটি হলো নদী বন্দর। কারণ কলকাতাটা সমুদ্রের পাশে না, অনেকটা ভেতরে, তার জন্য কলকাতাটা হচ্ছে নদী বন্দর। ঠিক আছে। তারপরে বোম্বাই বন্দর কোন ধরনের বন্দর? সেটি হলো সমুদ্র বন্দর, কারণ বোম্বাইটা হচ্ছে সমুদ্রের তীরে অবস্থিত, তার জন্য মুম্বাই বন্দরটি সমুদ্র বন্দর। ভারতের সর্বশ্রেষ্ঠ সামুদ্রিক বন্দর কোনটি? সেটি হলো মুম্বাই বন্দর। ভারতের সর্বশ্রেষ্ঠ সামুদ্রিক বন্দর হচ্ছে মুম্বাই বন্দর। পরবর্তী কোশ্চেন, যাত্রী পরিবহনের ক্ষেত্রে কোন বন্দরটি ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে? সেটি হলো মাদ্রাজ বা চেন্নাই বন্দর। ঠিক আছে, মাদ্রাজ বা চেন্নাই বন্দর যাত্রী পরিবহনে সব থেকে বেশি স্থান অধিকার করে। চলো পরবর্তী কোশ্চেন, মোট মাল পরিবহনের ক্ষেত্রে কোন বন্দরটির স্থান ভারতের প্রথম? মোট মাল পরিবহনের ক্ষেত্রে মুম্বাই হচ্ছে ভারতের প্রথম। সব থেকে বেশি মাল মানে কি ইম্পোর্ট এক্সপোর্ট হয়। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, ভারতের অধিকাংশ লৌহ আকরিক কোন বন্দর থেকে বিদেশে রপ্তানি করা হয়? সেটি হলো মারমাগাঁও বন্দর থেকে। এটি কিন্তু ইম্পর্টেন্ট। লৌহ আকরিক, শুধুমাত্র এক্স্যাক্টলি লৌহ আকরিকটা কোথায় সব থেকে বেশি কোন বন্দরের মাধ্যমে বিদেশে রপ্তানি করা হয়? সেটি হলো মারমাগাঁও বন্দর। তারপরে ভারতের রপ্তানি বাণিজ্যে কোন বন্দরের স্থান প্রথম? ভারতের রপ্তানি বাণিজ্যে কিন্তু মারমাগাঁও বন্দরের স্থান প্রথম। সব থেকে বেশি প্রথম হচ্ছে মারমাগাঁও বন্দর। তারপরে ভারতের আমদানি বাণিজ্যে কোন বন্দরের স্থান প্রথম? সেটি হলো মুম্বাই। আমদানিতে মুম্বাই এবং রপ্তানিতে মারমাগাঁও। ঠিক আছে। তো টোটাল 50টি কোশ্চেন আমরা কভার করলাম। তো আমাদের সাথে শেষ অবধি যুক্ত থাকলে অবশ্যই আপনারা চাকরি পেতে বাধ্য হবেন, এবং চাকরির দিক থেকে আমরা আপনাদেরকে অ্যাসিওর করতে পারি যে প্রিপারেশন ঠিকঠাক মতো নিলে, আমাদের সাথে যুক্ত থাকলে, আমাদের নোটস গুলো ফলো করলে অবশ্যই চাকরি পেতে বাধ্য হবেন। আমাদের কিন্তু 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ দেওয়া হয়েছে অলরেডি। তো সেটি যদি না নিয়ে থাকেন নিতে পারেন। আমাদের রেলের গ্রুপ ডি 15টি প্র্যাকটিস সেট আছে, মাত্র 80 টাকা দাম করা হয়েছে, নিতে পারেন। তারপরে এনটিপিসি 10টি প্র্যাকটিস সেট, রেলের গ্রুপ ডি 15টি, এনটিপিসি 10টি প্র্যাকটিস সেট 50 টাকা দাম করা হয়েছে, নিতে পারেন। তারপরে আমাদের ফিজিক্সের ম্যাথের 20টি 200টি ম্যাথ আমরা মাত্র 30 টাকার বিনিময়ে দিচ্ছি, আর 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স মাত্র 25 টাকার বিনিময়ে দিচ্ছি, যেটা 300 টাকার কমে কেউ দেবে না। তো টোটালটাই সবকটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে, সেখান থেকে নিতে পারেন। তাছাড়াও ফ্রি পিডিএফ পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট আপনারা ফলো করতে পারেন। তাছাড়া আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ আপনারা জয়েন করতে পারেন। টোটালি সবকটি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে। আর আরেকটি কথা বলবো, যারা রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসির পাশাপাশি ডব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদেরকে বলবো যে তাদের জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম হলো আনএকাডেমি। আনএকাডেমিতে আপনারা প্রিপারেশন নিন। আনএকাডেমির ক্লাসগুলো আপনারা ফলো করুন, দরকার হলে ফ্রি ক্লাসগুলো প্রথমে ফলো করুন। ফ্রি ক্লাস ফলো করার পরে তারপরে পেইড ক্লাসের জন্য আপনারা মানে ভর্তি হন এবং প্লাস কোর্সে আপনারা যান। ফ্রি ক্লাস করার পরে বুঝতে পারবেন যে কতটা এফেক্টিভ ক্লাস সেখানে হয়। অ্যাকচুয়ালি পয়সা দিয়ে পড়লে নিজেরও পড়তে ইচ্ছা করবে। ফ্রিতে ইচ্ছা হলো ইউটিউবে ভিডিও দেখলাম কিংবা দেখলাম না, যা খুশি হলো। কিন্তু পয়সা দিয়ে পড়লে একটা পড়াশোনার প্রতি নিজের একটা মনোযোগিতা আসে এবং মনোযোগ হয়, এবং মনে হয় যে হ্যাঁ, পয়সা দিয়েছি যখন পড়তেই হবে, কিছু করার নেই। আর সেখানেই কিন্তু পয়সা উসুল হয়ে যায়। ঠিক আছে, চাকরিটা সেখানেই হয়ে যায়। তো চলো আমি একটু আনএকাডেমি সম্পর্কে বলে দিই। এখন আনএকাডেমিতে যেটি চলছে সেটি হলো দিশারি 2021 এনসিইআরটি, অর্থাৎ এনসিইআরটি সম্পূর্ণ বই ধরে ধরে সিলেবাস ওয়াইজ কিন্তু পড়ানো হচ্ছে এখানে। ডব্লিউবিসিএস এর জন্য 2021 এর জন্য অলরেডি জুলাই মাসের 15 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে গেছে এবং চলবে নভেম্বরের 6 তারিখ অবধি। এটি জাস্ট এক্সট্রা, ডব্লিউবিপিএসসি এর আন্ডারে টোটালটাই থাকছে, তার মধ্যে এটি হলো এক্সট্রা তোমাদের জন্য। ঠিক আছে, এই যে এক্সট্রা জিনিসটা, এর মধ্যে টোটালি তোমরা দেখতে পাবে যে বিভিন্ন কোর্স প্ল্যান আছে, যার মধ্যে বায়োলজি, জিওগ্রাফি, তারপরে ইকোনমিক্স, হিস্ট্রি, তারপরে কেমিস্ট্রি, পলিটি, ফিজিক্স, সমস্ত কিছু সমস্ত আলাদা আলাদা দিনে এখানে করানো হবে। বিভিন্ন টিচাররা এখানে ক্লাস করাবে। বায়োলজির 14টা ক্লাস, জিওগ্রাফি 20টা ক্লাস, ইকোনমিক্স এর 20টা ক্লাস, হিস্ট্রি 20টা ক্লাস, তারপরে হচ্ছে কেমিস্ট্রি 20টা ক্লাস, পলিটির 25টা ক্লাস, তারপরে ফিজিক্স এর 25টা ক্লাস। এরকম করে টোটালি সমস্ত কিছু করানো হবে। তোমরা জানো যে আনএকাডেমিতে বাড়িতে বসে তোমরা ক্লাস করতে পারো, আনলিমিটেড অ্যাক্সেস থাকবে। 1 বছরের কোর্স নাও, 2 বছরের কোর্স নাও, অ্যাটলিস্ট 2 বছরের কোর্স নেওয়াটা দরকার ডব্লিউবিসিএস এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছে। তারপরে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের অ্যাটলিস্ট 1 বছরের কোর্স নেওয়া দরকার। রেলের গ্রুপ ডি, এনটিপিসির জন্য অ্যাটলিস্ট 1 বছরের কোর্স নেওয়া দরকার। ঠিক আছে, টপ এডুকেটরদের কাছ থেকে তোমরা শিখতে পারবে। দেখো, এনটিপিসির জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তাদের পরীক্ষা হয়ে তারপরে টায়ার 2 হতে হতে 1 বছর লেগে যাবে। তারা 1 বছরের কোর্স নিতে পারে এখানে। পয়সা খরচ করলে পড়তে নিজের থেকে ইচ্ছা করবে। ঠিক আছে, অনেকেই বলছে না যে
আমাদের পরীক্ষা হবে কিনা ভাল লাগছে না, পড়তে ইচ্ছা করছে না, কিছু ইচ্ছা করছে না, একদম ভাল লাগছে না, 50% হয়ে গেছে। ওই সমস্ত কোনো জিনিস আসবে না এখানে। পয়সা খরচ হয়ে গেলে ভাই নিজের থেকেই পড়তে ইচ্ছা করবে। ঠিক আছে? তো স্টাডি ম্যাটেরিয়াল সমস্ত কিছু পিডিএফ ফরম্যাটে পাবে। তারপরে আনসার রাইটিং সেশন থাকবে, মেন্টরশিপ গাইডেন্স থাকবে সমস্ত টিচারদের কাছ থেকে। এই টিচাররা এই ক্লাসটা করবে পার্টিকুলার। তাছাড়াও টোটালি WBPSC আন্ডারে যত ক্লাস আছে সম্পূর্ণটা তোমরা ফ্রিতে পাবে এর সাথে, সাথে। এটা তো আলাদা একটা ব্যাচ কোর্স চলছে। ঠিক আছে? এই ব্যাচ কোর্সটায় তোমরা জয়েন করে যেতে পারো। একটাই কোর্স ফি, বাকি সমস্ত ধরনের কোর্স তুমি সেখানে করতে পারবে। ঠিক আছে? একটাই কোর্স ফি দিয়ে বাকি সমস্ত ধরনের কোর্স করতে পারবে। এখানে তুমি যখন এক্সাম গুরুজি কুপন কোড ইউজ করবে তখন তুমি ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পাবে এবং অবশ্যই তোমরা ২ বছরের কোর্স নাও সেক্ষেত্রে তোমাদের ৳৩২৫ করে মাসে মাত্র খরচ হবে। এবং যদি ১২ মাসের কোর্স নাও সেখানে মোটামুটি ৳৫২৫ করে মাসে খরচ হবে। ঠিক আছে? তো ২ বছরের কোর্স নেওয়াটাই শ্রেয়। সমস্ত কিছু এখানে সিলেবাস ওয়াইজ এখানে কভার করা হবে। তোমরা দেখতেই পাচ্ছ। অবশ্যই তোমরা আনএকাডেমি অ্যাপটা ডাউনলোড করে নাও এবং অবশ্যই এখানে ক্লাস করো। ধন্যবাদ আজকের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান্স অ্যাগেইন অ্যান্ড বাই।